আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করছিলাম। আমরা প্রথম যে রচনাগুলো নিয়ে আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতা আমরা ৬ নাম্বার রচনা অর্থাৎ একটি ঝড়ের রাত নিয়ে আজকের পর্বে আলোচনা করব। তো এই রচনাটাও কিন্তু হচ্ছে একটা ভ্রমণ কাহিনী। আমরা যেরকম হচ্ছে ৫ নাম্বার পড়েছিলাম হচ্ছে লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা, তো সেরকমভাবে হচ্ছে অনুধাবনমূলক বা হচ্ছে কল্পনা নির্ভর হচ্ছে একটা রচনা আর কি। তো এই জন্য কিন্তু এই ধরনের রচনাগুলো যেগুলো থাকে সেই রচনাগুলোর কিন্তু সাধারণত পয়েন্ট হয় না, বা হচ্ছে আমাদের যে হচ্ছে পয়েন্টগুলো আকারে সুন্দর করে সাজায় সেই জিনিসগুলো কিন্তু সাধারণত হয় না। তো তার সেরকমই ওই লঞ্চ ভ্রমণ অভিজ্ঞতা যেরকম পড়েছিলাম অনেকটা এরকমই, যে এটার মধ্যে কিন্তু কোনো ধরনের পয়েন্ট দিয়ে আসলে সাজানো যাবে না, কারণ যেটা একটা ঘটনা নির্ভর, একটা ঘটনা কিভাবে ঘটছে সেই ঘটনার অভিজ্ঞতাটা আমি তোমাদের কাছে শেয়ার করছি, তো সেখানে আসলে পয়েন্ট দেওয়ার মতো কিছু নেই। আমরা প্রথম শুরু করব হচ্ছে বাংলাদেশ প্রকৃতি যেমন অপরূপ তেমনি ভয়াবহতাও হতে পারে। তার মানে হচ্ছে বাংলাদেশের প্রকৃতি যেরকম অপরূপ প্রকৃতি তেমনি কিন্তু এখানে ভয়াবহতাও কিন্তু হচ্ছে অনেক, মানে যখন তোমার ভয়ার্থ রূপ ধারণ করবে তখন দেখা যাচ্ছে যে আসলে এর ভয়াবহতার সাথে অন্য কিছু তুলনা করা সম্ভব না। আর যখন ভালো, যখন সুন্দর, তো তখন তো সুন্দরী। এখানে বর্ষা মৌসুমে পরিবর্তনের সময় ঝড় তুফান এটি স্বাভাবিক ঘটনা। গ্রীষ্মকাল ও বর্ষাকালের সন্ধিক্ষণে আমাদের দেশে যে ঝড় বৃষ্টি হয় তা অনেক সময় ভয়াবহ রূপ ধারণ করে। অর্থাৎ গ্রীষ্মকালের সময় এবং বর্ষাকালের সময় সন্ধিক্ষণে মানে হচ্ছে মিলনের সময়, গ্রীষ্মকাল থেকে যখন বর্ষাকালে হচ্ছে ট্রান্সফার হচ্ছে আমাদের ঋতু, তখনকার সময় আমাদের এই দেশে অনেক ধরনের ঝড় বৃষ্টি হয়ে থাকে এবং অনেক সময় ভয়াবহ রূপ ধারণ করে। এসব ঝড়ে মানুষের ঘরবাড়ি, গাছপালা, ক্ষেত খামার, এমনকি প্রাণহানি পর্যন্ত ঘটে। আমি নিজেও একবার এমন একটি ভয়াবহ ঝড়ের মধ্য দিয়ে গিয়েছি। সেই রাতটি আমার আজও জীবনের আতঙ্কময় ও স্মরণীয় একটি রাত হিসেবে মানে মনে গেঁথে আছে। যে লেখক যে লিখছে বা যে তার হচ্ছে অভিজ্ঞতা শেয়ার করছে, সে তার জীবনে এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল, তার এরকম একটা বিভীষিকাময় অভিজ্ঞতা বা এরকম একটা দিন তার জীবনে এসেছিল যেটা তার জীবনে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে, একটা ভয়াবহ দিন বা ভয়ার্থ দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এরপর কি বলছে দেখো, ঘটনাটি কয়েক বছর আগে। তখন গ্রীষ্মকাল, চারদিকে প্রচন্ড গরম পড়ছিল, দিনভর রোদের তাপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। দুপুর থেকে আকাশ মেঘলা হতে শুরু করে, বাতাসে এক ধরনের অস্বাভাবিক গুমোট ভাব ছিল। অর্থাৎ একটু থাকে না গরমের সময় বা গ্রীষ্মকালের সময় একটা ভ্যাপসা একটা গরম পড়ে থাকে, মানে না বাতাস না হচ্ছে কোনো শান্তি, মানে কিছুই নাই, খুবই গুমোট বা হচ্ছে খুবই একটা ভ্যাপসা একটা গরম বা একটা ভ্যাপসা একটা পরিবেশ হয়ে থাকে, যে কোনো বাতাস নেই, কোনো হচ্ছে নেই, শান্তি নেই, কেমন যেন একটা অস্বস্তি একটা ভাব থাকে। পাখিরা খুব তাড়াতাড়ি গাছে ফিরে গিয়েছিল আর গবাদি পশুরা অস্থির আচরণ করছিল। অর্থাৎ এটা অনেক সময় অনেকেই বলে বা অনেক সময় শোনা যায় যে পশু পাখিরা হচ্ছে কোনো বিপদের বা হচ্ছে কোনো দুর্ঘটনার হচ্ছে আগাম বার্তা পায়, অনেক সময় শোনা যায় কথাটা। মা বলছিলেন আজ মনে হয় খুব বড় ঝড় আসবে। আমরা তখন খুব একটা গুরুত্ব দিইনি, ভাবলাম এমন গরমের পর বৃষ্টি হলে তো ভালোই লাগবে। তার মানে তার মা কিন্তু হচ্ছে কিছুটা আঁচ করতে পেরেছিল যে আজকে হয়তো ভয়াবহ কোনো একটা ঝড় আসতে পারে। এবং বাচ্চারা যেহেতু তখন ছোট, তখন সে ভাবছিল যে যদি বৃষ্টি হয় এই হচ্ছে ভ্যাপসা গরমের মধ্যে তাহলে তো শান্তিই লাগবে, তাহলে তো ভালোই লাগবে। সন্ধ্যার পরপরে আমরা সবাই একসাথে খেতে বসি। হঠাৎ আকাশের দক্ষিণ দিক থেকে অদ্ভুত আওয়াজ আসা শুরু করলো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি আকাশ একদম কালো হয়ে গেছে, যেন অন্ধকার নেমে এসেছে। তারপর মুহূর্তের মধ্যে ঘটে গেল তীব্র ঝড় হওয়া। বাতাসের গতি এতই প্রবল ছিল যে আশেপাশের গাছগুলো একদিকে ঝুঁকে পড়ছিল। আমরা দ্রুত জানালাগুলো বন্ধ করে দিলাম, ঘরের দরজাও আটকে দিলাম। অর্থাৎ তখন থেকে কিন্তু ঝড়ের যে পূর্বাভাস বা ঝড় কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছে। হঠাৎ করে দমকা হাওয়া শুরু হয়ে গিয়েছে, একদম মেঘে হচ্ছে পুরো আকাশ ছেয়ে গিয়েছে, মানে বোঝা যাচ্ছে যে বড় কোনো ধরনের একটা ঝড় শুরু হবে। ঝড়ের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে গেল। তখন রাত প্রায় ৮টা, চারদিকে অন্ধকার, শুধু বিদ্যুতের ঝলকে মাঝে মাঝে চারপাশ আলোকিত হয়ে উঠছিল। সেই মুহূর্তে বজ্রপাতের শব্দে পুরো ঘর কেঁপে উঠল। হঠাৎ করে হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার পরে অনেক তীব্র শব্দে বজ্রপাত শুরু হলো। আমাদের গাড়িটি ছিল টিনের ছাউনি দিয়ে তৈরি। ঝড়ের দাপটে টিনগুলো কাঁপছিল, মনে হচ্ছিল যে কোনো সময় উড়ে যাবে। অর্থাৎ তখন তারা টিনের বাড়িতে থাকতো, তো টিন যেহেতু হচ্ছে তোমার কি বলে দালান কোঠার মতো বা ইটের বাড়ি বা হচ্ছে ইট সিমেন্টের যে দালান কোঠা থাকে সেগুলোর মতো এত মজবুত থাকে না, এবং হচ্ছে একটা টিনের সাথে একটা টিন জোড়া লাগিয়ে কিন্তু বাড়িগুলো ছাদ তৈরি করা হয়। তো তখন টিনের এত জোরে জোরে শব্দ হচ্ছিল বাতাসে, মনে হচ্ছে টিন যে কোনো সময় উড়ে চলে যাবে। আমরা সবাই আতঙ্কিত হয়ে ঘরের মাঝখানে জড়ো হয়ে বসছিলাম। মা আমাদের হাত ধরে বসে দোয়া পড়ছিল। বাইরে ছিল প্রবল বাতাস, মুষলধারে বৃষ্টি এবং বজ্রপাত। আমাদের ছোট ভাইটি কান্নাকাটি শুরু করলো, মানে ভয়ে ছোট বাচ্চা কান্না শুরু করে দিয়েছে। আশেপাশে কিছু কাঁচের জানালা ভেঙে গেল, একটি গাছ এসে আমাদের উঠোনে পড়ে গেল। মনে হচ্ছিল পুরো পৃথিবী বুঝি কাঁপছে। অর্থাৎ ঝড়ের তীব্রতা এত ভয়াবহ আকার ধারণ করেছে যে মানে ঝড়ের বাতাসের দাপটে বা প্রকটে হচ্ছে কিছু জানালার হচ্ছে কাঁচ ভেঙে গিয়েছে এবং হচ্ছে একটা বড় গাছ এসে তাদের উঠোনে কিন্তু ভেঙে পড়ে গেল।
ঝড়ের সেই তাণ্ডব চলে প্রায় 2 ঘন্টা। আমরা ঘরের ভেতর বসে শুধু অপেক্ষা করছিলাম এই দুর্যোগ কখন শেষ হবে। বিদ্যুৎ না থাকায় কিছুই দেখা যাচ্ছিল না। অর্থাৎ যে কোনো সময় যখন দেখা যায় যে বৃষ্টি হয়, অনেক জোরে জোরে বৃষ্টি হয় বা অনেক তীব্র ঝড় হয়, তখন দেখা যায় যে বিদ্যুৎ কিন্তু একদম সাধারণ, বিদ্যুৎ চলে যাওয়া তখন খুব সাধারণ একটা ঘটনা। শুধু কান পেতে শুনছিলাম বাইরে কি ঘটছে। কখনো পাশের বাড়ি থেকে মানুষের চিৎকার, কখনো কিছু ভাঙার আওয়াজ, কখনো আবার হঠাৎ দীর্ঘ নীরবতা। এই সবই রাত্রিকে আরো ভয়াবহ করে তুলছে। অর্থাৎ দেখা যাচ্ছে যাদের হয়তো বাড়ির চাল আসলেই উড়ে গেছে, যাদের টিন আসলেই উড়ে গেছে, তো তারা হয়তো চিৎকার চেঁচামেচি করছে, কেউ হয়তো বাইরে আটকা পড়েছে, কেউ হয়তো দেখা যাচ্ছে কোনো কিছু ভেঙে পড়ে যাচ্ছে, গাছ ভেঙে পড়ছে বা কোনো টিন ভেঙে পড়ে গেছে, এরকম মানে অত্যন্ত ভয়াবহ কিছু শব্দ তারা শুনতে পাচ্ছিল। রাত 10:30টার দিকে হঠাৎ বাতাসের গতি কমে গেল, বৃষ্টি কিছুটা থেমে এলো, আর আমরা একটু সাহস করে ঘরের বাইরে এলাম। বাইরে এসে যে দৃশ্য দেখলাম তাতে আমাদের সবার মন বিষণ্ণ হয়ে গেল। আমাদের উঠোনে 2টি বড় গাছ পড়ে আছে, পাশের বাড়ির চাল উড়ে গিয়ে দূরে পড়ে আছে, কয়েকটি ঘরের টিনের চালা ভেঙে গেছে, বিদ্যুতের খুঁটি পড়ে আছে রাস্তার মাঝখানে, অনেক পরিবার ঘর হারিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। চারপাশ যেন যুদ্ধ বিধ্বস্ত এলাকার মতো দেখাচ্ছিল। অর্থাৎ এত ভয়াবহতা ছিল ঝড়ের। তার মধ্যে কারো বাড়ির টিন উড়ে গেছে, কারো বাড়ির জানালা ভেঙে গেছে, বড় বড় 2টো গাছ তাদের উঠোনে এসে পড়ে গিয়েছে, বিদ্যুতের খুঁটি তার ছিঁড়ে সবকিছু ছিঁড়ে বিদ্যুতের খুঁটি পড়ে আছে রাস্তার মাঝখানে। যাদের ঘর বাড়ি ভেসে গিয়েছে বা ভেঙে গিয়েছে তারা হয়তো রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছে। মানে বিভৎস একটা চিত্র বা দৃশ্য বলা চলে। আমাদের গ্রামের একটি পুরনো স্কুল ঘর ছিল, সেটিকে অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হলো। তার মানে যারা আশ্রয়হীন হয়ে পড়েছিল তখনকার সময় একটি স্কুল ঘর ছিল, যেটা স্কুল ঘর তো সাধারণত একটু পাকা দালান হয়ে থাকে, তো সেটাকে প্রাথমিকভাবে বা অস্থায়ী একটি আশ্রয় কেন্দ্র হিসেবে তখন ঘোষণা করা হয়েছিল। আমরা মোমবাতি জ্বালিয়ে চারপাশের বা আশেপাশের ঘর বাড়ির ক্ষয়ক্ষতির খোঁজ নিতে বের হই। এমন সময় কয়েকজন বৃদ্ধ, শিশু ও নারীকে খুব কষ্টে দেখে তাদের ওই আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। অর্থাৎ এই সময়টাতে বা এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে কিন্তু সাধারণত নারীদের, শিশুদের এবং বৃদ্ধদের কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তাদের সাহায্য করার লোক সাধারণত তখন পাওয়া দুষ্কর হয়ে পড়ে। সবার মাঝে এক ধরনের আতঙ্ক, বিষণ্ণতা ও অসহায়ত্ব কাজ করছিল। সেই রাত আমরা কেউ ঘুমোতে পারিনি। গ্রামে অনেক পুরুষ মিলে পাহারা বসিয়েছিল যদি আবার কোনো বিপদ আসে, অর্থাৎ যদি আবার কোনো ধরনের বিপদ আপদ আসে, আবার ঝড় শুরু হয়, সেক্ষেত্রে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি তার জন্য কিছু লোক পাহারায় ছিল। পরদিন সকালে আমরা সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতা ও উদ্ধার কাজ শুরু করি। অর্থাৎ রাত পার না হলে তো আমরা আলো পাবো না, আলো ছাড়া তো আসলে কোনো কাজ শুরু করা যাচ্ছে না। এজন্য পরের দিন সকালে সকলে যার যার উদ্যোগ থেকে নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করি, কারণ পুরো তো লন্ডভন্ড হয়ে গেছে বলতে গেলে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সাহায্য আসে, ত্রাণ বিতরণ শুরু হয়। আমাদের বিদ্যুৎ আসতে সময় লেগেছিল 3 দিন। মোবাইল নেটওয়ার্ক ছিল বন্ধ, আর চারপাশে শুধু গাছের ধ্বংসাবশেষ। অর্থাৎ 3 দিন সময় লেগেছিল ওই যান্ত্রিক ত্রুটি ঠিক করতে, মানে ওই যে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে গিয়েছিল, সেই জন্য ওটা ঠিক করতে 3 দিন লেগেছিল। মোবাইল নেটওয়ার্ক শেষ চলে গিয়েছিল এবং চারপাশে শুধু ধ্বংসাবশেষ পড়েছিল। এই ঝড়ের রাতে আমি অনেক কিছু শিখেছি। সবচেয়ে বড় শিক্ষা ছিল প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা অসহায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, যে প্রকৃতির শক্তির কাছে মানুষ আসলে খুবই অসহায়। মানে ওই মুহূর্তে প্রকৃতির যে নিজস্ব রূপ, সেই রূপের সাথে আসলে মানুষের পেরে ওঠাটা আসলে সম্ভব হয়ে ওঠে না। আমরা যাকে তুচ্ছ ভেবে অবহেলা করি, সেই বাতাসই যখন প্রচন্ড হয়ে ওঠে তখন সে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। একই সঙ্গে এই ঝড় আমাদের গ্রামবাসীর মধ্যে পারস্পরিক সহানুভূতি, সাহায্য এবং মানবিকতার এক দৃষ্টান্ত সৃষ্টি করেছিল। অর্থাৎ তখনকার সময়ে এই প্রতিকূল পরিস্থিতিতে বোঝা গিয়েছে যে মানুষ কতটা সহযোগিতা করতে পারে, মানুষের সহানুভূতি কেমন এবং কে কার বিপদে এগিয়ে আসে। তখনকার সময় মানুষকে বোঝা গিয়েছিল। সবাই যার যার সাধ্যমতো একে অপরকে সাহায্য করছিল, অর্থাৎ যে যেভাবে পারে সে সেভাবে সাহায্য করছিল। এই অভিজ্ঞতা আমাকে আরো ভাবিয়ে তুলেছে আমরা কিভাবে ঝড়ের আগাম প্রস্তুতি নিতে পারি। ঘূর্ণিঝড় বা ঝড় বৃষ্টির সময় যদি ঘরে পর্যাপ্ত খাবার, মোমবাতি, টর্চ লাইট, জরুরি ওষুধ এবং রেডিও থাকে, তাহলে বিপদের সময় অনেকটা সহায়তা পাওয়া যায়। অর্থাৎ সে কিন্তু এখানে বলছে যে এই সকল পরিস্থিতিতে আসলে কখন আমরা পড়বো, কখন এই সকল পরিস্থিতির সম্মুখীন হবো আমরা তো তা জানি না, তাই না? তো সেক্ষেত্রে আমরা সব সময়ের জন্য এরকম কিছু প্রস্তুতি আমরা নিয়ে রাখতে পারি। শুকনো কিছু খাবার, টর্চ লাইট, তারপর তোমার পানি, রেডিও, পর্যাপ্ত পরিমাণ ওষুধ, মোমবাতি, এই জিনিসগুলো যদি আমরা কোনো একটা নির্দিষ্ট জায়গায় একসাথে রেখে দিই সারা বছরের জন্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মানে প্রয়োজনের সময়, দেখা গেল কোনো ধরনের বিপদ আপদের সময়, বন্যার সময়, প্রকৃতির এরকম ঝড় বৃষ্টির সময়, অথবা যে কোনো ধরনের দুর্যোগের সময় কিন্তু আমরা আমাদের সাহায্যে
খুবই মানে ভালো একটা ভূমিকা পালন করবে, কারণ ওই মুহূর্তে তো তোমার জিনিসগুলো খুঁজে খুঁজে বের করে আমাদের সহযোগিতায় লাগানো সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া ঘরবাড়ি এমনভাবে তৈরি করা উচিত যাতে প্রবল বাতাসে সহজে ক্ষতি না হয়। সরকারের পক্ষ থেকেও আরো উন্নত আগাম সতর্কতার ব্যবস্থা থাকা প্রয়োজন। স্থানীয়ভাবে দুর্যোগ ব্যবস্থার প্রশিক্ষণ, সচেতনতা ক্যাম্পেইন ও দুর্যোগ পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা থাকা জরুরি। অর্থাৎ কি কি বিষয়ে আমরা নিজেদেরকে সচেতন করতে পারি এবং কি কি পদক্ষেপ আমাদের গ্রহণ করলে আমরা এরকম প্রতিকূল পরিবেশের মধ্যে এরকম অসহায় হয়ে পড়বো না, এত পরিমাণ আমাদের ক্ষয়ক্ষতি হবে না, সে ব্যাপারে কিন্তু সে কিছু উপদেশ দিয়েছে। শুধু শহর নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের জন্য কার্যকর বিপদ সংকেত এবং আশ্রয় কেন্দ্র থাকা উচিত। অবশ্যই আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা উচিত প্রত্যেকটা গ্রামের মধ্যে, যাতে করে মানুষ তাদের দুঃসময় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারে। তাদের ঘর বাড়ি যদি ভেঙেও যায়, ভেসেও যায়, তারপর যাতে তাদের এই মানুষগুলোর যাতে যান রক্ষা হয়। ঝড়ের সেই রাতটি আমার জীবনে একটি বড় শিক্ষা হয়ে থাকবে। সেই ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে আমি দেখেছি মানুষের ভালোবাসা, সহযোগিতা ও জীবনের প্রতি টিকে থাকার আশ্চর্য ক্ষমতা। অর্থাৎ এত প্রতিকূলতার মধ্যেও যে মানুষগুলো এত সংগ্রাম করে টিকে আছে, সেই ব্যাপারটা খুবই আশ্চর্য। প্রাকৃতিক দুর্যোগ আমাদের মাঝে ভয় ঢোকালেও একই সঙ্গে মানবিক গুণাবলী প্রকাশ ঘটায়। আমরা যদি সবাই এক হয়ে কাজ করে সচেতন হই ও প্রস্তুতি নেই, তাহলে বড় বিপদকে আমরা মোকাবেলা করতে পারি। অর্থাৎ বলছে যে প্রাকৃতিক যে দুর্যোগ, সেই দুর্যোগ যদিও আমাদের অনেকটাই ক্ষয়ক্ষতি করে দিয়ে গেছে, কিন্তু বিপদে পড়লেই যেহেতু মানুষকে চেনা যায়, বিপদে পড়লেই যেহেতু আশেপাশে পরিস্থিতি সম্পর্কে ভালো একটা ধারণা হয়, সেটার কথা বলা হচ্ছে যে এর মধ্যে আমরা সকলে একসাথে কাজ করেছি দেখেই কিন্তু আমরা আমাদের প্রতিকূল পরিবেশকে খুব সহজেই কাটিয়ে উঠতে পেরেছি। তো এই সুন্দরভাবে কিন্তু আমাদের এই রচনাটার মধ্যে ঝড়ের রাত নিয়ে সুন্দর করে বর্ণনা দেওয়া হয়েছে, কি কি হয়েছিল, কি কি হলে ভালো হতো, কি কি পদক্ষেপ পরবর্তীতে আমাদের গ্রহণ করে আমাদের প্রিপেয়ার্ড থাকা উচিত, সেই বিষয়ে কিন্তু সুন্দর ধারণা দেওয়া হয়েছে। তো এই রচনাটি যদি আসে, এরকম সুন্দর করে যদি গুছিয়ে লিখতে পারে, এরকম প্যারা প্যারা করে, পয়েন্টের দরকার নেই, এখানে তো পয়েন্ট দেওয়ার মতো কিছু নেই, সেক্ষেত্রে একটা ভালো মার্ক কিন্তু তোমরা পেতে পারো। ঠিক আছে, তো আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।